পরিসংখ্যান একটু যদি দেখি, যুক্তরাষ্ট্রে ইরানের আক্রমণের পর এ পর্যন্ত ক্ষতি প্রায় $2 বিলিয়ন। শনিবার থেকে এখন পর্যন্ত যে অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের ক্যাম্প আরিফজান আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর যা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় নৌপাত, এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। বড় বড় বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করা হয়েছে। তাই ইরানিরা কিন্তু এই আক্রমণের আশঙ্কা যখন করছিল, যখন দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশন চলছিল, তখনও কিন্তু ইরানিরা বলছিল যে আমাদেরকে তোমরা যদি আক্রমণ করো তাহলে কিন্তু সমস্ত মার্কিন ঘাঁটি বা মার্কিন স্বার্থ মধ্যপ্রাচ্যে যা আছে সেগুলোতে আমরা আঘাত করব। আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বা তার সমর বিশারদরা ভাবেননি যে এটা এই ধরনের আক্রমণ করবে। তাদেরও হিসাবটা হয়তো এরকম ছিল যে সৌদি আরব এবং ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের দুই বড় প্রতিদ্বন্দ্বী। বছর দুয়েক আগে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক ভালো করে দেয়, চীনারা দুতিয়ালি করে সেটা সেই সুযোগটা তৈরি করে। তো তার থেকে তখনকার থেকেই সৌদি আরব এবং ইরানের মধ্যে সহযোগিতা বাড়ছিল। ওমান একটা ছোট দেশ ওখানকার, ওরাই কিন্তু দুতিয়ালিটা করছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই যে নিউক্লিয়ার নেগোসিয়েশনটা হচ্ছিল, ওমান এটা করছিল। ওইদিকে কাতারও কিন্তু আবার দেখবেন হামাসদের জন্যে যখন ওখানে গাজায় যুদ্ধ চলছিল, কাতার কিন্তু সহায়তা করেছিল। তো তাদের ধারণা ছিল যে এই মধ্যপ্রাচ্যের এই ছোট ছোট উপসাগরীয় দেশগুলো, এগুলো যেহেতু শান্তি প্রক্রিয়ার জন্য চেষ্টা করে, ইরান হয়তো এদের কাছে যাবে না। তো ইরানিরা এই আক্রমণের মধ্যে তারা কিন্তু ইরানের একটা ব্যাখ্যা করেছে এটা, যদিও মনে হচ্ছে এই দেশগুলোর উপর আক্রমণ হচ্ছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের যে লারিজানি, যিনি ওনার এখন সামরিক ব্যবস্থাপনার নেতৃত্বে আছেন, তিনি বলেছেন যে আমরা কিন্তু তোমাদের দেশে আক্রমণ করছি না, আমরা মার্কিন সামরিক ব্যবস্থাগুলো বা আস্থানাগুলোর উপর আমরা আক্রমণটা করছি। তোমরা সেটাকে তোমাদের দেশের বিরুদ্ধে আমাদের আক্রমণ বলে মনে করো না। কিন্তু যেটা হচ্ছে বাস্তবতা, দেশের মধ্যে এসে মিসাইল পড়লে তো অবভিয়াসলি এখানে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রিয়াকশান হয়। তো সেই রিয়াকশানটা এখন হলেও আমার ধারণা ইরান তারাও এটাও বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে এই উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বানার ব্যবস্থাটা করতে দিয়ে তারা নিজেদেরকে নিরাপদ করতে চেয়েছিল। এখন মনে হচ্ছে যে এই ঘাঁটিগুলোই তাদের অনিরাপত্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই যুদ্ধটা তো শেষ হবে, কিন্তু যুদ্ধটা ইরানের সাথে যুদ্ধ শেষ হলেও যে লিঙ্গারিং কতদিন লাগতে পারে শেষ হতে, এটা বলা মুশকিল। আমরা কালকে ট্রাম্পের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, তিনি বলছিলেন। এটা বলছে, কিন্তু এরকম কথাও ওয়াশিংটনে বিভিন্ন সার্কেলে আলোচিত হয়েছে যে তাদের সপ্তাহখানেকের পরিকল্পনা ছিল, যে 1 সপ্তাহের মধ্যে তারা তো বেসিক্যালি রেজিম চেঞ্জটাই চেয়েছিল। এবং রেজিম চেঞ্জ করতে হলে আপনি ধরেন ক্ষমতা থেকে অনেকজন তো মেরেছে তারা, তাই এই মানুষগুলো চলে গেলে এবং একটা রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বার কথা। তো কিন্তু ইরানের জন্য সেটা ভাগেনি, কারণ ইরানিরা 79 সালের, ভাই যেটা বললেন রুবেল ভাই, 79 সালের এই ইসলামিক বিপ্লবের পর থেকেই 80 সালে তারা আক্রমণের মুখে পড়েছে ইরাকের সাথে। সেখানে 8 বছর তারা যুদ্ধ করেছে। বিভিন্ন সময়তে আমার মনে আছে যে ইরানের পুরো ক্যাবিনেট বোমা খেয়ে মারা গেছে, কিন্তু তারাও রিকভার করেছে। তো কাজেই ইরানের একটা প্রচণ্ড রেজিলিয়েন্স যদি আমরা বলি, অর্থাৎ টিকে আবার দাঁড়িয়ে যাওয়ার একটা সক্ষমতা কিন্তু সেটা আমরা বারবারই এখনও সেটা আমরা কিন্তু দেখলাম যে এত বড় আঘাতের পরেও কিন্তু 3 জনের একটা কমিটি করে দিল যারা আপাতত রাষ্ট্রটা চালালো সাময়িকভাবে। আজকে মুস্তফা খামেনিকে তারা করেছে বলে পত্রিকায় দেখলাম। তো তার অর্থ হচ্ছে যে এখন তিনি নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেবেন, এবং সেটা যদি নেন তাহলে আবার ফেরত আসবে। ইসরায়েল অবশ্য বলেছে ইসরায়েলের তাকেও মেরে ফেলা হবে। এখন কথা হচ্ছে সেটা তো ইসরায়েল বলছে, কিন্তু ইরানের দিক থেকে তো নিশ্চয়ই সেই আমার ধারণা সাবধানতাটা থাকবে। প্রশ্নের জবাবটা হচ্ছে যে ইরান আমার ধারণা এবারকে এই যুদ্ধটাকে ডিসাইসিভলি নিচ্ছে। তার কারণ হলো যে ইসরায়েল কিন্তু বললাম যে অনেক দিন ধরে ইরান আক্রমণের জন্য তারা চেষ্টা করছে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এসে ইরানকে একটা চূড়ান্তভাবে তার হেনস্থা করবার একটা চিন্তা তারা করছিল। তো কাজে ইরান কিন্তু এটাকে
একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসাবে নিচ্ছে। এবং সেই ভিত্তিতে যদি আমরা যাই, তাহলে ইরান চাইবে যে এই যুদ্ধের মধ্য দিয়ে সিদ্ধান্তমূলক একটা জায়গায় তারা আসুক, যে ভবিষ্যতে আর কখনো মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েল তাদের আক্রমণ করতে আসবে না। এবং সেটা করতে গেলে আমার ধারণা ইরানি কৌশলগত দিক থেকে ইরান যদি যুদ্ধটাকে দীর্ঘায়িত করে, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে টিকে থাকা মুশকিল হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে তাদের ভেতরে নানান রকম প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তাদের মিত্ররা উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তারা বড় ধরনের বিপদের মুখে আছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের দাম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, চাপের মধ্যে মার্কিনিরা ওখানে যারা আছে তারা সব আটকা পড়ে আছে, ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এগুলো নিয়ে চাপ তৈরি হচ্ছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। হয় ইরানের সাথে একটা যুদ্ধবিরতিতে যেতে হবে, যেটা করতে গেলে ইসরায়েলের সাথে তার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে পড়বে। কিন্তু আমার ধারণা এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের এই সিজফায়ারটা হয়, তাহলে সেটা ইরান অ্যাডভান্টেজে থেকেই কিন্তু সেটা হবে। তার কারণ হলো যে ইরানকে রেজিম চেঞ্জের মধ্য দিয়ে তারা পরাজিত করতে চেয়েছিল। ইরান যদি সেই রেজিমকে রক্ষা করতে পারে, তাহলে সেটা ইরানের জন্য বিজয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সেটা কিন্তু পরাজয় হবে। কাজেই সময়, ইরানের জন্য সময় তার বন্ধু এখন। জি।